নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। আমার চ্যানেল স্কেটেলসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের সপ্তাহে স্কেটেলসে তোমাদেরকে শুনিয়েছিলাম অভিক সরকারের লেখা গৌরী গল্পের প্রথম পর্ব, আর আজ তোমরা শুনবে গৌরী গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তবে দ্বিতীয় পর্ব শুরু করার আগে প্রথম পর্বের গল্প একটু ছোট্ট করে মনে করিয়ে দিই। এই সময় মুম্বাইয়ের ডকুমেন্টারি ফিল্ম মেকার অর্জুন সেনগুপ্ত তার কেরিয়ারের সমস্যায় পড়েন। তার প্রডিউসার সোফিয়া ঠাডানি তাকে তন্ত্র অকাল্ট নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করতে বলেন। পুনে যাওয়ার পথে অর্জুন এক ইন্ডোলজির অধ্যাপক কৃষ্ণানন্দ মৈত্রকে লিফট দেন। পরে অর্জুন তার নতুন প্রজেক্টের জন্য কৃষ্ণানন্দ মৈত্রের সাথে দেখা করেন। মৈত্রমশাই তাকে তন্ত্রের দর্শন ও ইতিহাস নিয়ে সাহায্য করতে রাজি হন, তবে ডেঞ্জারাস তান্ত্রিক আচার ক্যামেরাবন্দি করার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেন। তারা এরপর কাজের জন্য দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করেন, যেখানে অর্জুনের স্ত্রী রাধিকা ও দুই সন্তান নূপুর ও নিখিল ছুটি কাটাতে যাবে। পরে শিলিগুড়িতে এসে কৃষ্ণানন্দ অর্জুনকে নিয়ে নাগরাকাটার তান্ত্রিক কালীকিঙ্কর ভট্টাচার্যর সঙ্গে দেখা করেন। দুই পণ্ডিতের মধ্যে তন্ত্রের দর্শন, বিশেষ করে নরবলি প্রথা নিয়ে তীব্র মতভেদ হয়। কৃষ্ণানন্দ নরবলির পক্ষে শাস্ত্রীয় যুক্তি খণ্ডন করে বলেন, বলি জগৎমাতার অনুচরদের জন্য, মায়ের জন্য নয়। কালীকিঙ্কর মৈত্রমশাইকে উচ্চ মার্গের সাধক হিসেবে চিনে তাকে এড়িয়ে যান এবং অর্জুনকে তার ক্যামেরার সামনে কোনো আচার দেখাতে অস্বীকার করেন। এরপর কৃষ্ণানন্দ অর্জুনকে একা ডেকে নিয়ে গিয়ে তার কোষ্ঠী গণনা করে জানান যে পরের রাতে তার জীবনে নাকি এক মস্ত বড় ঝড় আসতে চলেছে এবং তাকে কোনো অবস্থাতেই হোটেলের বাইরে যেতে বারণ করেন। কিন্তু কেরিয়ার বাঁচানোর তাগিদে এবং কৃষ্ণানন্দ আগমবাগীশের সতর্কতাবাণী উপেক্ষা করে অর্জুন কালীকিঙ্করের পাঠানো লোকের সাথে সেই রাতেই এক পরিত্যক্ত শ্মশানে যায়। শ্মশানে অর্জুনকে এক নরকরটিতে কালো তরল পান করানো হয়। অর্জুনের বোধ শক্তি এরপর ক্রমশ লোপ পায়। অর্জুন অসহায়ভাবে তার ক্যামেরার নাইট ভিশনে হাঁড়ি কাঠে একটি বাচ্চা মেয়েকে বলি দেওয়ার বীভৎস দৃশ্য দেখতে পায় এবং এরপর প্রবল আতঙ্ক ও নেশার প্রভাবে অজ্ঞান হয়ে যায়। এর পরবর্তী অধ্যায় তোমরা আজ গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বে শুনতে চলেছ। শুরু হচ্ছে স্কেটেলসের বিশেষ নিবেদন অভিক সরকারের লেখা গৌরী দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ঘুম ভাঙতেই চোখটা কুঁচকে গেল অর্জুনের। জানলার পর্দাটা অনেকটা সরে গেছে। ভোরের রোদ্দুর বল্লমের মতো আছড়ে পড়ছে তার চোখে মুখে। তার সঙ্গে সেবক রোডের ব্যস্ত ট্রাফিকের কর্কশ শব্দ তো আছে। উঠে বসে চাদরটা গা থেকে সরিয়ে মাটিতে পা দুটো রাখল অর্জুন। তারপরে বুঝতে পারল সারা শরীর অজানা ব্যথায় টাঁটিয়ে আছে তার। এমন নয় যে ব্যথাটা শরীরের কোনো বিশেষ জায়গায় হচ্ছে, কোনো মাসেল পুল, হ্যাঁচকা টান, জয়েন্ট পেইন, এমন কিছুই নেই। অথচ সারা শরীর জুড়ে যেন একটা বিষাক্ত ভোঁতা কষ্ট জেগে আছে। ধীরে ধীরে বাথরুমে গেল অর্জুন। ফ্রেশ হলো। স্নান সারার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। কই, সারা শরীরে তো কোনো দাগ বা কিছু নেই। তাহলে এই বিষ ব্যথা কিসের জন্য? দ্রুত চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল অর্জুন। এখন এই নিয়ে ভাবলে তার চলবে না। আজ তাদের দার্জিলিং যাওয়ার কথা। অভ্যস্ত হাতে জামা কাপড় পরল অর্জুন। মৈত্রমশাইয়ের রুমে ইন্টারকম থেকে একটা ফোন করতে হবে। মৈত্রমশাই ঘুম থেকে উঠেছেন এখন? মৈত্রমশাইয়ের নামটা মনে পড়তেই কে যেন একটা বিদ্যুতের চাবুক চালিয়ে দিল তার স্মৃতির মধ্যে। আরে, মৈত্রমশাই রাত সকালে ফেরার কথা না? তিনি তো কোথাও একটা গেছেন, আর তার আগে বলে গেছিলেন আমি যেন হোটেলের বাইরে পা না রাখি। আস্তে আস্তে অর্জুনের স্মৃতির পটে একটা একটা করে ঘটনার দানা ফুটে উঠতে লাগলো। মৈত্রমশাইয়ের বারণ সত্ত্বেও
কাল দুটো লোকের সঙ্গে হোটেলের বাইরে গিয়েছিল সে। কোথায় যেন গিয়েছিল অর্জুন? কাল কি যেন হয়েছিল তার? কি যেন দেখে ফেলেছিল সে, যেটা তার দেখার কথা না। মুহূর্তের মধ্যে ফ্লাডগেট খোলা বন্যার জলের মতো একরাশ কুৎসিত ভয়ঙ্কর দৃশ্য আছড়ে পড়ল তার মাথার মধ্যে। হাত পা থরথর করে কাঁপতে লাগলো অর্জুনের। বলির ওই ভয়ঙ্কর দৃশ্যটার কথা মনে পড়তেই সমস্ত গা গুলিয়ে বমি উঠে এলো তার মুখে। বমি করে একটু সুস্থ হলো অর্জুন। ঘরে এসে দেখল তার ক্যামেরা পরিপাটি করে সাজিয়ে রাখা আছে ঘরের কোণে। সেদিকে আতঙ্কিত চোখে তাকিয়ে রইল সে। যে ভয়ঙ্কর দৃশ্য ওই ক্যামেরায় বন্দী হয়েছে তা ভাবতেও আরও একবার থর থর করে কেঁপে উঠল সে। না, সেই দৃশ্য আর দ্বিতীয়বার কিছুতেই দেখতে পারবো না আমি। মৈত্রমশাই, একমাত্র মৈত্রমশাই বাঁচাতে পারেন আমায়। একমাত্র মৈত্রমশাই আছেন। ঘরের দরজা একটানে খুলে মৈত্রমশাইয়ের রুমের দিকে ছুটে গেল সে, কিন্তু মৈত্রমশাইয়ের ঘরের দরজা বন্ধ। ঘরে ফিরে এসে রিসেপশনে ফোন করল সে। ওরা বলল, মিস্টার মৈত্র কাল রাতে ফেরেননি। ভদ্রলোক মোবাইল ব্যবহার করেন না, ফলে অন্যভাবেও যোগাযোগ করার কোনো উপায় নেই। অর্জুন ফোন রাখার আগে রিসেপশনে জিজ্ঞেস করল, এখন কেমন আছেন মিস্টার সেনগুপ্ত? সুস্থ বোধ করছেন তো? অর্জুন সতর্ক এবং বিস্মিত সুরে প্রশ্ন করল। মানে? রিসেপশনিস্ট যা বলল তা এই রকম। কাল গভীর রাতে 3-4 জন লোক এসে আপনাকে অচৈতন্য অবস্থায় আপনার জিনিসপত্র সহ আপনাকে হোটেলের রিসেপশনে পৌঁছে দিয়ে গেছে। আর বলে গেছে আপনি নাকি অত্যধিক পরিমাণে মদ্যপান করেছেন, তাই অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনার গা থেকেও কিন্তু মদের গন্ধ ছাড়ছিল। হোটেলের লোকজনই আপনাকে তারপর রুমে পৌঁছে দেয়। অর্জুন কিছু না বলে ফোনটা ক্রেডলে নামিয়ে রাখল। এরপর কি করব? আরও একবার কি কালীকিঙ্কর ঠাকুরের কাছে যাব? কিন্তু ওরা যদি অস্বীকার করে? আর তাছাড়া আমি একা, ঠাকুরের তো লোকবল কম নয়। তাহলে কি পুলিশে যাওয়া উচিত আমার? দূর, কিছুই তো মাথাতে আসছে না। আর পুলিশ যদি এখন আসে তাহলে তো প্রথমেই প্রমাণ দেখতে চাইবে। সেসবই বা আমি কোথা থেকে দেখাবো? না, একটা প্রমাণ আছে, ওই ভিডিও ক্যামেরাটা। কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা হাতে তুলে নিল অর্জুন। আবার কপালে বিড়বিড় করে ঘাম জমতে শুরু করেছে তার। বুকের ভেতর যেন হাতুড়ি পিটছে। হাতে সুইচ অন করল। প্রথমে অন্ধকার স্ক্রিন ভেসে এলো, তারপর শুরু হলো একটা এক টানা বৃষ্টি ক্যারক্যার শব্দ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করল অর্জুন, তারপর আবিষ্কার করলো যে কিচ্ছু নেই, কোনো ভিডিও নেই, সব রেকর্ডিং উঠাও। ক্যামেরাটা বন্ধ করলো অর্জুন। মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে যাচ্ছিল তার। কাল রাতে কারা আমাকে হোটেলে পৌঁছে দিল? নিশ্চয়ই ঠাকুরের লোক। তারাই ওই নরবলির দৃশ্য আমার ক্যামেরা থেকে নির্ঘাত মুছে দিয়েছে। কিন্তু কেন? না, এর একটাই উত্তর, এই জঘন্য অপকর্মের কোনো সাক্ষী তারা রাখতে চায় না। অথচ তাই যদি হয় তাহলে ওখানে আমাকে ডেকে নিয়ে গিয়ে ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখাবার দরকারই বা কি ছিল? না 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 না, কিছুই মাথায় আসছে না আমার। ছটফট করছিল অর্জুন। মৈত্রমশাই এর আসার কোনো নাম লক্ষণ নেই, কিন্তু অর্জুনের আর তর সইছে না। এই রহস্য তাকে ভেদ করতেই হবে। এদিকে আবার আজই রাধিকাদের ফ্লাইটে বাগডোগরা এসে পৌঁছবার কথা। তারপর তারা 3 জনে চলে যাবে দার্জিলিং। তার আগে মৈত্রমশাইয়ের সঙ্গে তার দেখা করা জরুরি, অত্যন্ত জরুরি। অসহায়ভাবে ছটফট করতে করতে একবার ঘড়ি দেখল অর্জুন। ফ্লাইট তো আধ ঘন্টা আগেই ল্যান্ড করার কথা, কিন্তু রাধিকা এখনো ফোন করেনি কেন? এতক্ষণে তো ওদের এখানে চলে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত ওরা এসে পৌঁছলো না কেন? রাধিকাকে ফোন করলো অর্জুন। রাধিকা ফোন তুলেই হাউমাউ করে কেঁদে উঠল। তুমি কোথায় আছো অর্জুন? এক্ষুনি এয়ারপোর্টে এসো, এদিকে সাংঘাতিক বিপদ হয়ে গেছে। অর্জুন হতভম্ব হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাধিকা? এমন করছো কেন? রাধিকা ক্রমাগত ফোঁপাতে লাগলো। তার জড়ানো গলার স্বর শুনে কিছুই বোঝা যায় না। ক্রমে ক্রমে তাকে শান্ত করে পুরো ঘটনাটা শুনল অর্জুন। ফ্লাইট যখন কলকাতা থেকে ওড়ে তখন সবকিছু ঠিকঠাক ছিল, স্মুথ টেক অফ, শান্ত আবহাওয়া।
নির্বিঘ্ন উড়ে যাওয়া, সব একদম ছবির মতো সুন্দর। নূপুর বসেছিল উইন্ডো সিটে, নিখিল মিড আর আমি সাইল সিটে। তখন ল্যান্ডিং হতে না আর ওই 15 মিনিট বাকি। চমকা প্লেনটা মিড এয়ারে সাংঘাতিক ভাবে নড়ে ওঠে, পাগলের মতো দুলতে থাকে ওপর নিচে। ফ্লাইটের নিয়মিত যাত্রীরা এসবে অভ্যস্ত, তারা ভেবেছিল হয়তো কয়েক মিনিটেরই ব্যাপার, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তারপর হঠাৎ করে শুরু হলো ফ্রি ফল। এবার যাত্রীদের মধ্যে আত্মচিৎকার শুরু হয়ে গেছে। ককপিট থেকে ক্যাপ্টেনের উত্তেজিত সতর্কবার্তা ভেসে আসছে। যাত্রীদের তো বটেই, এমনকি যেন ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টদেরও সিট বেল্ট লাগিয়ে বসতে বলা হয়। ততক্ষণে যাত্রীদের খাবার, প্লেট, জলের বোতল সব এদিকে ওদিকে উঠতে শুরু করেছে। বাচ্চাদের আত্মচিৎকার, বয়স্কদের কান্না আর ঈশ্বরের নাম নেওয়া, সব মিলিয়ে একটা নরক গুলজার অবস্থা। আমিও ভয় পেয়েছিলাম জানো। এতদিন ধরে এত জায়গায় ফ্লাইটে যাতায়াত করছি, ফ্লাইট টার্বুলেন্স কম দেখিনি, তবে আজকেটা যেন সব কিছু ছাড়িয়ে গেছে। এমন উথাল পাথাল করা সর্বনাশী টার্বুলেন্স আমি কখনো জীবনে দেখিনি। তবে নিজের থেকেও বেশি চিন্তা ছিল নূপুর আর নিখিলকে নিয়ে। অতটুকু বাচ্চা, ওরা এসব সামলাবে কি করে? টার্বুলেন্স থামতে ওই মিনিট 15 মতো সময় নয়, ততক্ষণে সব শান্ত হয়েছে। ফ্লাইটের চারিদিকে শুধু ঠাকুরের নাম আর ফোপানো কান্নার শব্দ। মিনিট 10 পরেই এই ফ্লাইট বাগডোগরা ল্যান্ড করে, আর তারপর থেকেই শুরু হয়েছে নাটক। নূপুর এতটা ভয় পেয়ে গেছে যে ফ্লাইট ল্যান্ড করার পরও কিছুতেই প্লেন থেকে নামতে চায়নি। চেঁচামেচি করে সবাইকে আঁচড়ে কামড়ে একেবারে যাচ্ছে তা কাণ্ড করেছে। শেষে ফ্লাইট অ্যাটেন্ডেন্টসদের সাহায্যে লেডি পুলিশ ডেকে কোনো মতে ওকে নামানো হয়েছে। তারপরেও নূপুর অত্যন্ত অস্বাভাবিক আচরণ করছে জানো। আমরা এখন এয়ারপোর্টের ট্রমা কেয়ার সেন্টারে আছি। অর্জুনের এবার অন্য টেনশন শুরু হয়। নূপুর তো এমনিতে খুব সাহসী মেয়ে, আর অনেকবার তাছাড়া ফ্লাইটে চড়েওছে। এয়ার টার্বুলেন্স তো ওর কাছে নতুন কিছু নয়, তাহলে হঠাৎ করে এই পাগলামি শুরু হলো কেন? তড়িঘড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নিল অর্জুন। আগে পরিবার, তারপর গতকালের রহস্য ভেদ করা যাবে না হয়। ছেলেমেয়েরা তার প্রাণ, তাদের কিছু হলে অর্জুনের মাথা খারাপ হয়ে যায়। অর্জুন যখন চেক আউট করে বেরোচ্ছে, ঠিক তখনই মৈত্রমশাই হোটেলে ঢুকছিলেন। সারা শরীরে ক্লান্তির ছাপ, মাথার চুল উস্কো খুস্কো, খুব অবিন্যস্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল তাকে। অর্জুন তাকে কিছু বলার আগেই মৈত্রমশাই অর্জুনকে দেখে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেলেন। তার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল, যেন হঠাৎ করেই ভয়াবহ কিছু একটা দেখে ফেলেছেন তিনি বলতে গেলেন, আপনি আপনি কাল বেরিয়েছিলেন? এদিকে বিশাল কাণ্ড হয়ে গেছে মৈত্রমশাই, আমাকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে, একটা আর্জেন্ট এমার্জেন্সি আছে। আপনাকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন আর একদম হাতে সময় নেই। বিশ্বাস করুন, আমি আমার ফ্যামিলিকে পিক করেই আমি সোজা দার্জিলিং চলে যাচ্ছি। আপনার সঙ্গে আমি পরে যোগাযোগ করে নিচ্ছি। অর্জুন দেখতে পেল না তার চলে যাওয়ার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তাঁর চোখে একই সঙ্গে ফুটে উঠেছে ভয়, হতাশা আর আতঙ্ক। এই নূপুরকে অর্জুন চেনে না। তার বড় স্নেহের সন্তান, চোখের মণি, যেন এই দুদিনেই সম্পূর্ণ পাল্টে গেছে। সারা রাস্তা একটাও কথা বলেনি সে। বাড়িতে ঢুকেই একটা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। সেই থেকে সে ঘরের বাইরে একবারও বেরোয়নি। রাধিকা অর্জুন অনেক চেষ্টা করেছিল নূপুরকে বার করার, কিন্তু কোনো ফল হয়নি। শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শোনা গেছে। অর্জুন একবার জোর করে ঘরের দরজা ভাঙতে গিয়েছিল। একটা অস্বাভাবিক জান্তব গলায় চেঁচিয়ে উঠেছিল নূপুর। সেই অস্বাভাবিক গর্জন শুনে থমকে গিয়েছিল বাড়ির লোকজন। কাল দুপুর থেকে দাঁতে কুটোটি কাটেনি নূপুর, এমনকি জল অবধিও খায়নি সে। অর্জুন আর রাধিকা ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছিল। এত অস্বাভাবিক আচরণ তো নূপুর করেনি কখনো। সন্ধ্যাবেলায় ক্লান্ত বিধ্বস্ত রাধিকা আর অর্জুন বাগানে বসে আলোচনা করছিল। অর্জুনের বাবা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তাকে বাড়ির দোতলায় ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রাণের চেয়েও প্রিয় নাতনির এই অবস্থা তিনি আর দেখতে পারছিলেন না। অর্জুনের মা তার দেখভাল করছিলেন। নিখিল তার ঠাম্মি দাদুর কাছেই ছিল।
দিদির এই অবস্থা দেখে সেও খুব ভীত হয়ে পড়েছে। অর্জুন বলেছিল কোনো সাইকিয়াট্রিস্টকে ডেকে আনার কথা। রাধিকার মত হচ্ছে আজকের রাতটা দেখে নেওয়া। ঠিক এই সময় এই বাংলোর কেয়ারটেকার জং বাহাদুর দৌড়ে এসে বলল, छोटी मैम घर पे नहीं है साहब, घर खाली है, बंगलों में कहीं नहीं मिल रहा है। রাধিকার অর্জুন ছিলে ছাড়া ধনুকের মতো উঠে দাঁড়ালো। অর্জুন বলল, তুমি জানলে কি করে? জং বাহাদুর উদ্বিগ্ন স্বরে বলল, আমি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম সাহেব, দেখি ছোটি মেম সাহেবের ঘর খোলা, গিয়ে আলো জ্বলে দেখলাম ভিতরে কেউ নেই। তারপর অন্যান্য ঘর খুঁজে এলাম, তারপর পুরো বাংলো ওপর নিচ তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও নেই সাহেব। দুজনে দ্রুত গিয়ে ঢুকলো নূপুরের ঘরে। ঘর ফাঁকা। তারপর একের পর এক অন্যান্য ঘর খোঁজা শুরু হলো। দরজার আড়াল, সিঁড়ির নিচে, বাথরুম, রান্নাঘর, স্টোররুম, পেছনের বাগান, সব তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু নূপুর কোথাও নেই। অর্জুন এবার ঘামতে শুরু করলো। মাথা কাজ করছে না তার। বুকের ধকধক শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। মেয়েটা কোথায় গেল আমার? কোনো সর্বনাশ হয়ে গেল না তো? একটু পর একটা বড় টর্চ আর জং বাহাদুরকে নিয়ে বেরিয়ে গেল অর্জুন। রাধিকাকে বলল, শোনো, তুমি এদিকে সবকিছু সামলে রাখো, আমি আশপাশটা একটু খুঁজে আসছি। দরকার হলে কিন্তু আমাদের থানায় যেতে হবে। নূপুরকে খুঁজে পাওয়া গেল একটা খাদের ধারে। তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। দূরে পাহাড়ের গায়ে গায়ে আলোর বিন্দু জ্বলে উঠেছে জোনাকির ঝাঁকের মতো। খাদের গা থেকে প্রেতযক্ষের মতো উঠে এসেছে দীর্ঘ ও প্রাচীন পাইন বৃক্ষের দল। আর খাদের নিচ থেকে দলা দলা প্রহেলিকার মতো কুয়াশার উঠে আসা দেখছিল নূপুর। অর্জুন টর্চটা বন্ধ করে দিল। নীলচে চাঁদের আলোয় ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো নূপুরের পেছনে। তারপর খুব নরম করে ডাকলো, নূপুর, ওই নূপুর, শোন না। নূপুর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অর্জুন দেখল নূপুরের চোখের মধ্যে কোনো ভাষা নেই, যেন একটা পুতুল তাকিয়ে আছে তার দিকে। অর্জুন আবার ডাকল, নূপুর, নূপুর, ঘরে যাবি না মা? নূপুর একটা সম্পূর্ণ অচেনা মেয়ের গলায় বলে উঠল, তিমিলে মালাই মারাকিচ মা তিমিলাই চোরনে চাইনে। জং বাহাদুর অর্জুনের পেছনেই ছিল। তার মুখ থেকে একটা আতঙ্কের চাপা আর্তনাদ বেরিয়ে এলো। অর্জুন বলল, কি হয়েছে ওর? জং বাহাদুর থরথর করে কাঁপতে কাঁপতে বিস্ফারিত চোখে বলল, আপনার মেয়ে নেপালি কোথা থেকে শিখলো সাহেব? আর এ কার গলা? অর্জুনের গলা শুকিয়ে গিয়েছিল। সে কোনো মতে জিজ্ঞেস করলো, এসব কি বলছে ও? বলছে তোমরা আমাকে মেরেছ, আমি তোমাদের ছাড়বো না। অর্জুন থমকে গেল। একটু এগিয়ে শক্ত হাতে নূপুরের হাতটা ধরল সে। শক্ত গলায় বলল, কি সব পাগলের মতন বকছিস নূপুর? ঘরে চল আমার সঙ্গে, তোর মা তোর জন্য চিন্তায় আছে। নূপুর একবার নিষ্প্রাণ চোখে তাকালো অর্জুনের দিকে। তার ঠোঁটের কোণে একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল। তারপর সে যেটা করল সেটা অবিশ্বাস্য। সে এক হ্যাঁচকা টানে অর্জুনকে নিয়ে এনে ফেলল খাদের ধারে। তারপর তাকে সর্বশক্তিতে ঠেলে দিতে চাইল পাহাড়ের গা বেয়ে। অর্জুন নিয়মিত শরীর চর্চা করে, তবুও এই আকস্মিক আক্রমণে হতবাক হয়ে গিয়েছিল সে। খাদের ধার বেয়ে পড়ে যেতে যেতেও সে একটা গাছের ডাল ধরে ঝুলতে লাগলো। জং বাহাদুর একটা আর্তনাদ করে দৌড়ে এলো অর্জুনের দিকে। প্রথমেই নূপুরকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল সে। নূপুরের মাথাটা একটা পাথরে ঠুকে গেল। সেখানেই নিশ্চল হয়ে পড়ে রইল সে। জং বাহাদুর হাঁচড় পাঁচড় করে নেমে এলো খানিকটা। তারপর অর্জুনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, धीरे धीरे उठिए साहब, हड़बड़ी मत कीजिए, नहीं तो पैर फिसल जाएगा। অনেক কষ্টে একটু একটু করে অবশেষে ওপরে উঠে এলো অর্জুন। তারপরেই দৌড়ে গেল মেয়ের কাছে। নূপুর ততক্ষণে উঠে বসেছে। সে এক দৃষ্টে চেয়ে আছে জং বাহাদুরের দিকে। সে দৃষ্টিতে কতটা ঘৃণা, কতটা ক্রোধ আর কতটা বিতৃষ্ণা মিশে আছে সে একমাত্র ঈশ্বরই জানেন। অর্জুন কোনো মতে কাঁপা কাঁপা হাতে নূপুরের হাতটা ধরে বলল, ঘরে চল বেটা,
তোর মা খুব চিন্তা করছে তোর জন্য। নূপুর কিছু বলল না, উঠে দাঁড়ালো। জং বাহাদুরের দিকে তাকিয়ে একটু হাসল, তারপর চুপচাপ অর্জুনের হাত ধরে হাঁটতে শুরু করলো। অর্জুনের মনে হলো সে যেন একটা মানুষ নয়, একটা নিষ্প্রাণ পুতুলকে হাঁটিয়ে নিয়ে চলেছে। ঘরে আসার পর নূপুর আর কোনো কিছু করেনি, চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। দরজাও বন্ধ করেনি, কাঁদেও নি আর ফোঁপায়ও নি, কারো সঙ্গে একটা কথাও বলেনি। যেন স্প্রিং দেওয়া পুতুলের মতো চলছে সে, কোনো ভাব বিকার সার কিছুই নেই। রাত্রেবেলা ঘুম ভেঙে গেল অর্জুনের। ও আর নিখিল এক ঘরে শুয়েছে, নূপুর আর রাধিকা অন্য একটা ঘরে। উঠে দেখলো পাশে নিখিল নেই। ঘুম থেকে উঠে নিখিলকে পাশে না পেয়ে চিন্তিত হলো অর্জুন। আরে এ কি, নিখিল পাশে নেই কেন? বাথরুমে গেল নাকি? কই না তো, বাথরুমের দরজার নিচ থেকে তো কোনো আলো আসছে না, আর তাছাড়া তো কোনো জলের আওয়াজও আসছে না। এত রাতে কোথায় গেল ছেলেটা? বিছানা থেকে নেমে টর্চটা হাতে নিল অর্জুন। ধীরে ধীরে দরজা খুলে বাইরে এলো। ক্ষীণ চাঁদের আলো বারান্দায় এসে পড়ছে। ওদিকে এদিক ওদিক টর্চ মেরে দেখলো কেউ কোথাও নেই। তারপর একটু এগিয়ে সিঁড়ির কাছে আসতেই নিখিলকে দেখতে পেল সে। নিখিল সিঁড়ির একটা ধাপে ঠিক মাঝখানে বসেছিল, দৃষ্টি সিলিংয়ের দিকে, যেন খুব মন দিয়ে কিছু একটা দেখছে সে। অর্জুন জিজ্ঞেস করলো, নিখিল, কি করছিস এখানে? মাথা না ঘুরিয়েই নিখিল জবাব দিল, ওকে দেখছি। চকিতে একবার সিলিংয়ের দিকে টর্চের আলো বুলিয়ে নিল অর্জুন। কিছু নেই সেখানে। কাকে দেখছিস নিখিল? এবার মুখ ঘোরালো নিখিল, মুখে একটা অদ্ভুত হাসি। যেন খুব মজা পেয়েছে এমন ভঙ্গিতে সে বলল, দিদি ওখান থেকে ঝুলছে, দেখতে পাচ্ছ না? অর্জুন কিছু বলার আগেই নূপুরের ঘর থেকে একটা আর্তচিৎকার ভেসে এলো। রাত্রের নিস্তব্ধতা খান খান হয়ে গেল সেই চিৎকারের শব্দে। কৃষ্ণানন্দ মৈত্র বাংলোর চৌহদ্দির মধ্যে ঢুকেই থমকে গেলেন। অর্জুন এগিয়ে আসছিল তাকে স্বাগত জানাতে, সেও থমকে গেল। জিজ্ঞেস করলো, কি হলো মৈত্রমশাই? মৈত্রমশাই কিছু বললেন না। অর্জুনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাংলোর বেড়া বরাবর প্রদক্ষিণ করতে শুরু করলেন। মাঝে মাঝে থামছেন, নিচু হয়ে মাটি তুলে এনে শুঁকছেন, আবার ফেলে দিচ্ছেন, আর বিড়বিড় করে ক্রমাগত কি যেন বলে চলেছেন। এই করতে করতে বাংলোর দক্ষিণ ও পশ্চিম কোণের ঠিক মাঝামাঝি এসে দাঁড়িয়ে গেলেন। অর্জুনের মনে হলো একবার যেন শিউরে উঠলেন ভদ্রলোক। তারপর দ্রুত ঘুরে দাঁড়িয়ে তীব্রস্বরে বললেন, আমি আপনাকে সেদিন অনেক করে বলেছিলাম না বেরোতে, তাও আপনি আমার কথা অগ্রাহ্য করে বেরিয়েছিলেন কেন? কাল রাতে নিখিলের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল অর্জুন। এসব কি বলছে কি নিখিল? মাথা খারাপ হয়ে গেল নাকি ছেলেটা? কিন্তু ও কিছু বুঝে ওঠার আগেই চিৎকার ভেসে এসেছিল রাধিকার ঘর থেকে। অর্জুনের ঘোরটা তখনই কেটে গিয়েছিল। সে দৌড়ে গিয়েছিল রাধিকার ঘরে। রাধিকা তখন প্রাণের ভয়ে সারা ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, আর তার পেছনে রান্নাঘরের মাংস কাটার বড় ছুরিটা আক্রমণ তাড়া করেছে নূপুর। ফ্যানের হাওয়ায় তার চুল উঠছে সহস্র সাপিনীর মতো। ক্রমাগত থুতু ছিটিয়ে চলেছে সে। তার সঙ্গে সেই বিজাতীয় স্বরে নেপালি ভাষায় ক্রমাগত কি যেন বলে চলেছে। অর্জুন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল এই দৃশ্য দেখে, তারপর চিৎকার করে উঠেছিল, নূপুর! নূপুর ধীরে ধীরে ঘুরল তার দিকে, আর ভয়ে অর্জুনের প্রাণ উড়ে গেল মেয়েকে দেখে। কোনো অলৌকিক মন্ত্র বলে নূপুরের গাল দুটো চুপসে একেবারে ভেতরে ঢুকে গেছে। হনু দুটো অস্বাভাবিক উঁচু, হাত পায়ে মাংস নেই, যেন কখানা হাড়ের ওপর চামড়া জড়ানো আছে। কয়েক ঘন্টার মধ্যে মেয়েটা যেন কঙ্কালে পরিণত হয়েছে। আর চোখ দুটো, অর্জুন দেখল নূপুরের চোখে শুধু অন্ধকার। নূপুর ছুরিটা হাতে নিয়ে এবার ধীরে ধীরে এগোতে লাগলো অর্জুনের দিকে।
দেখে মনে হচ্ছে যেন কোনো হিংস্র সাপদ এগোচ্ছে তার শিকারের দিকে। অর্জুন দুবার নূপুরের নাম ধরে ডাকতে গেল, কিন্তু কোনো স্বর ফুটল না তার গলায়। নূপুর সেই বিজাতীয় স্বরে, হিংস্র স্বরে ফের বলে উঠল, তোরা তোরা মেরেছিস আমাকে, তোদের আমি ছাড়বো না। এই বলে সে ঝাঁপিয়ে পড়ার আগেই দরজার কাছ থেকে নিখিলের আর্তস্বর ভেসে এলো। দিদি, এ কি করছিস তুই? নূপুরের মাথাটা ধীরে ধীরে ঘুরল নিখিলের দিকে। নিখিল আঁতকে উঠল তার দিদিকে দেখে। আতঙ্কিত ত্রস্তস্বরে বলল, দিদি, ওই দিদি, তুই এমন করছিস কেন? আমার ভয় লাগছে তো। নূপুরের হাত থেকে ছুরিটা পড়ে গেল। তারপর অজ্ঞান হয়ে গেল মেয়েটা। ফোনটা ভোর রাতের দিকে এসেছিল অর্জুনের মোবাইলে। তখনও ঘুমোয়নি অর্জুন আর রাধিকা। মেয়েকে কোলে চেপে ভোর হওয়ার প্রতীক্ষা করছিল। ফোনের ওপারে সেই চেনা গম্ভীর স্বর। আমি দার্জিলিং পৌঁছেছি মিস্টার সেনগুপ্ত। আপনাদের বাড়িটা ঠিক কোথায় একটু বলবেন? অর্জুন ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে জল। সে বলল, আজ অবধি আমি জ্ঞানত কারোর কখনো কোনো ক্ষতি করিনি মিস্টার মৈত্র। আমি জানি না কার পাপে আমার মেয়ের আজ এই অবস্থা হয়েছে। মৈত্রমশাই এসে অর্জুনের কাঁধে হাত রাখলেন। আপনাকে বলেছিলাম না যে আমি সর্বনাশের গন্ধ পাই? যেদিন আমরা ফিরে এলাম ওই কালীকিঙ্কর ঠাকুরের ওখান থেকে, সেদিন থেকেই বুঝতে পেরেছিলাম যে আপনার ওপর একটা ঝড় আসতে চলেছে। কিন্তু ঝড়টা কোন দিক থেকে কিভাবে আপনার ওপর আছড়ে পড়বে সেটা বুঝতে পারিনি। কিন্তু সেদিন আমাকে বেরোতেই হতো। আপনাকে তাই পই পই করে বলে গেছিলাম বাইরে বেরোবেন না, কিন্তু কিন্তু কপালে ভোগান্তি থাকলে আর কি হবে? আপনি সেই বেরোলেন, আর সেদিন থেকেই যাবতীয় বিপত্তির শুরু। এবার বলুন তো মিস্টার সেনগুপ্ত, সেদিন ঠিক কি কি হয়েছিল? পরের আধ ঘন্টা শুধু বলে গেল অর্জুন। মৈত্রমশাই চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। অর্জুনের কথা শেষ হওয়ার পর মুখ খুললেন তিনি। সেদিন আপনাকে ছেড়ে কোথায় গেছিলাম জানেন? অর্জুন তাকিয়ে রইল মৈত্রমশাইয়ের দিকে। মায়ের আশীর্বাদে আমার কিছু ক্ষমতা আছে সাহেব। আমি চাইলে মানুষের ভেতরটা অবধি দেখতে পাই। সেদিন কালীকিঙ্কর ঠাকুরকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। কেন জানেন? ওই লোকটার ভেতরটা শুধু অন্ধকার, ঘন অন্ধকার। জীবনে অনেক মানুষ দেখেছি সাহেব, কেউ কখনো পুরো সাদা বা পুরো কালো হয় না। ভালো মন্দ সাদা কালো মিশিয়েই জীবন। কিন্তু কালীকিঙ্কর ঠাকুর আলাদা, সবার থেকে আলাদা। আত্মিক ক্ষমতায় মহাশক্তিধর তিনি, তন্ত্র চর্চায় তিনি মহাসিদ্ধ, মহাকৌল। চীনাচার তন্ত্রের সর্বোচ্চ বিন্দুতে আরোহণ করেছেন তিনি। আমার জীবনে এমন মহাপ্রতিভাধর তন্ত্রসিদ্ধ আমি দ্বিতীয়টি দেখিনি। কিন্তু মানুষ আসলে কি জানেন? মানুষ আসলে তার সমস্ত সিদ্ধান্তের সমষ্টি। আমরা প্রতি মুহূর্তে কোনো কোনো সিদ্ধান্ত নিই, এটা ঠিক, ওটা ভুল, ওটা করব, এটা করব না। এই ঠিক ভুলের ভুল ভুলাইয়াতে নিজেকে এগিয়ে নিয়ে চলার নামই জীবন। আর আমরা এই ভুল ভুলাইয়াতে যা যা সিদ্ধান্ত নিয়ে থাকি, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলোই আমাদের আমরা যা তাই করে তোলে। আর আশ্চর্যের কথা কি জানেন? এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে মানুষের শিক্ষাগত যোগ্যতার বা প্রতিভার সবসময় মিলমিশ থাকবে তার কোনো মানে নেই। আমি সমাজের একদম নিচের স্তরের মানুষও দেখেছি যারা নৈতিক আত্মিক চরিত্রের উন্নতায় সমুজ্জ্বল। আবার সমাজের উপর স্তরের মানুষের মধ্যেও কত যে নীচ হীন মানসিকতা দেখেছি তা বলবার নয়। কালীকিঙ্কর ঠাকুর তন্ত্রশাস্ত্রে মহাসিদ্ধি লাভ করেছেন বটে, কিন্তু অন্তরের লোভকে জয় করতে পারেননি। তন্ত্র মুক্তির কথা বলে, দেহ থেকে দেহাতীতে যাওয়ার কথা বলে, আত্মার বিশুদ্ধতার কথা বলে।
এই জীবনচক্রে আবর্তন থেকে পূর্ণ নির্বাণের দিকে যাওয়ার কথা বলে, কিন্তু কালীকিঙ্কর সেই মুক্তি চাননি। তিনি চেয়েছেন অন্য কিছু, আর সেই চাওয়াই তাঁর কাল হয়েছে। কোনো এক অতিলৌকিক অতিদৈবিক ক্ষমতার লোভে নিজের আত্মাকে অন্ধকারের কাছে বলি দিয়েছেন তিনি। নিজেকে বিক্রি করেছেন, পাপের পথে হেঁটে নিজেই মূর্তিমান পাপ হয়ে উঠেছেন, আর সেই পাপ কর্মের কিছুটা ফল ভোগ করছেন আপনি। শুনুন অর্জুন বাবু, অন্ধকার জগতের এক অত্যন্ত অশুভ আত্মা আপনাকে অধিগ্রহণ করেছে। সেদিন বলিদান নিয়ে কথা হচ্ছিল, মনে আছে? মা কখনো সন্তানের বলি চান না, তিনি শুভঙ্করী, এই পৃথিবীর রক্ষাকর্ত্রী। বলি দেওয়া হয় দেবীর অনুচর ভূত প্রেত পিশাচাদির উদ্দেশ্যে, কোনো বিশেষ কামনা নিয়ে। ঠাকুরের সেই অশুভ কামনার একটা ছোট্ট অংশ হয়ে পড়েছেন আপনি। সেদিন আপনি যখন বেরিয়ে যাচ্ছেন, আপনাকে দেখেই সেটা বুঝতে পেরেছিলাম। আজ এখানে পা দিয়ে সেই অশুভ প্রভাব সর্বাংশে অনুভব করতে পারছি। শুনতে শুনতে অর্জুনের শীত করছিল। সে কাতর স্বরে প্রশ্ন করল, কি করেছি আমি? আর আমার ছোট মেয়েটাই বা কি অপরাধ করেছে? কালীকিঙ্কর ঠাকুর দেবী বজ্রচর্চিকার সাধনায় সিদ্ধি লাভ করেছেন অর্জুন বাবু। ইনি একজন অতি প্রাচীন বৌদ্ধ তন্ত্রের দেবী। মায়ের রূপ অত্যন্ত ভয়ঙ্কর, অস্থিসার, কঙ্কাল সদৃশ। আমরা হিন্দুরা যাকে মা চামুণ্ডা বলে পুজো করি, তিনি আদিকালে দেবী বজ্রচর্চিকা নামে প্রকট ছিলেন। আমি খোঁজ নিয়ে জেনেছি কালীকিঙ্কর ঠাকুরের একটি অনুগত অঘরী তান্ত্রিকের গোপন দল আছে। তার নাম হচ্ছে অক্ষোভ্য সমাজ। এই অক্ষোভ্য সমাজ আজকের নয়, এটি একটি প্রায় সহস্রাব্দ প্রাচীন গুপ্ততান্ত্রিক গোষ্ঠী। এদের সাধনার ধারা হচ্ছে কালচক্রযান। কালচক্রযান বৌদ্ধতন্ত্রের একটি সাধন পদ্ধতি। এর বিষয়ে বিস্তারিত বিবরণে যাব না, আমাদের তার দরকারও নেই। এই অক্ষোভ্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কালচক্রযানের একটি মিথকে কেন্দ্র করে। তার নাম হচ্ছে অমৃত মূলাধার। এই অমৃত মূলাধার নাকি সৃষ্টির আদিতম বিন্দু। তাকে আয়ত্ত করতে পারলে মানুষ অমর হয়, কারণ তখন সে তার নিজের জরাকে নিয়ন্ত্রণ করতে পারে, কালকে নিয়ন্ত্রণ করতে পারে। কালীকিঙ্কর ঠাকুর সেই প্রাচীন অক্ষোভ্য সমাজকে আবার জাগিয়ে তুলেছেন। তিনি চর্চিকা সিদ্ধাই, দেবীর সাধনায় মহাবেত্তা। আপনি সেদিন যে মূর্তিটি দেখেছিলেন, ওটি দেবী বজ্রচর্চিকার মূর্তি। আর দেবীর সামনে 7 বা 8 বছরের বালিকার বলিকে ওরা বলে গৌরী দান। এর অর্থ হচ্ছে ঠাকুর সিদ্ধি লাভের পথে একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছেন, আর একটি মাত্র অন্তিম চক্র বাকি। তারপরেই ঠাকুর অমিত শক্তির অধিকারী হবেন। তিনি নরকের দ্বার উন্মুক্ত করতে সক্ষম হবেন, তুলে আনবেন সৃষ্টির আদি বিন্দু অমৃত মূলাধার। কথা খুঁজে পাচ্ছিল না অর্জুন। কিন্তু এর সঙ্গে আমার আর আমার মেয়ের বা পরিবারের কি সম্পর্ক রয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ধীরে ধীরে বললেন মৈত্রমশাই, সম্পর্ক আছে সাহেব, সম্পর্ক আছে। শাস্ত্রে বলে বলিপ্রাপ্ত প্রাণী তৎক্ষণাৎ জীবন চক্রের আবর্তন থেকে মুক্তি লাভ করে, নির্বাণ প্রাপ্তি ঘটে তার। কিন্তু এই অমৃত মূলাধার প্রাপ্তির বলিদানে তা ঘটে না। এই উপাসনা নারকী উপাসনা, স্বয়ং জমারি এর হোতা, জমান্তক এর উদ্গাতা, দেবহেরুক এর অধৈর্য। তাই এই উপাসনার বলিপ্রাপ্ত জীবের কোনো মুক্তি নেই, তার একমাত্র গতি নরকের প্রেতলোক। যে মেয়েটিকে বলি দেওয়া হয়েছে তার প্রেত তখন কোনো আধার খুঁজছিল। ওই কালীকিঙ্কর ঠাকুর বোধহয় অন্য কোনো হতভাগ্য আর তার পরিবারকে এর জন্য নির্বাচিত করে রেখেছিল। তারপর আপনাকে দেখে তার মাথায় এই অভিনব পরিকল্পনা আসে। আপনাকে আমার থেকে সুকৌশলে সরিয়ে নিয়ে যায় তার বলিদানের সময়।
আর সেই হতভাগ্য মেয়েটির প্রেতাত্মাকে দেখিয়ে দেয় আপনার পরিবারকে। কিন্তু কেন? আমি আর আমার মেয়ে ওদের কি ক্ষতি করেছি? না, আপনি কোনো ক্ষতি করেননি ওর। আপনি ওর পরীক্ষার পাত্র বিশেষ। ওই যে বললাম, ও বোধহয় অন্য কাউকে নির্দিষ্ট করে রেখেছিল প্রেতের ভোগ হিসাবে। আপনার আগ্রহ দেখে ও আপনার ওপরেই পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তাই সেদিন আপনাকে যেতে বলেছিল, কিন্তু আমাকে না নিয়ে। ও জানতো আমি থাকলে ওই নৃশংস পাপ কাজ আমি কিছুতেই করতে দিতাম না। আমি যেমন ওকে প্রথম দেখাতে চিনেছি, ও আমাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছে। কালীকিঙ্কর কম বড় তান্ত্রিক নয় অর্জুন বাবু। তাহলে এখন উপায় কি আছে? বিষণ্ণ মুখে ধীরে ধীরে মাথা নাড়লেন মৈত্রমশাই। জানি না অর্জুন বাবু, সত্যি জানি না। তবে এটুকু জানি, এই পাপ আপনার সংসার ছাড়খাড় করে দেবে। প্রথমে যাবে আপনার মেয়ে, তারপর ছেলে, তারপর আপনার স্ত্রী, আর তারপর অনেক কষ্ট দিয়ে তিলে তিলে আপনাকে শেষ করবে। তাহলে কি উপায় আছে আমাদের কাছে? কৃষ্ণানন্দ গম্ভীর মুখে বললেন, এই প্রেত কর্মের প্রতিষেধক আমার জানা নেই সাহেব। এই প্রেত অন্ধ, সে শুধু জানে ধ্বংস করতে, আর তার আগে অসীম অবর্ণনীয় কষ্ট দিতে। মা মহামায়াকে ডাকুন, তিনি যদি কোনো রাস্তা দেখান। অর্জুন কিছু বলে ওঠার আগেই দোতলার বারান্দা থেকে রাধিকার চিৎকার শোনা গেল। অর্জুন, অর্জুন, শিগগিরই এদিকে এসো, সর্বনাশ হয়ে গেছে। কালীকিঙ্কর ঠাকুরমশাইয়ের ভুরু দুখানা কুঁচকে ছিল। যা যা দরকার ছিল সবই তো করেছে। সাধনার সবকটি ধাপ বিনা বাধায় সুসম্পন্ন করেছে। গৌরীদান হয়েছে যথাযথ প্রক্রিয়াতে। প্রেত সন্নিবেশ করেছেন ওই মূর্খ সিনেমা করিয়ের পরিবারের ওপর। আর দুদিন পর অমাবস্যা। সেদিন রাহু প্রবেশ করবেন ভরণী নক্ষত্রে, শনি থাকবেন অশ্বিনীতে। শনি মূল ত্রিকোণে থেকে রাজযোগ তৈরি করবেন। ওই দিন তাঁর সিদ্ধি লাভের প্রকৃষ্ট দিন। তার আগে এই 2 দিন তাঁর কিছু প্রাথমিক ক্রিয়া আছে। সে সবই অতি সাধারণ ক্রিয়া। তিনি ইচ্ছা মাত্রে সেসব সুসম্পন্ন করতে পারেন, অথচ তিনি মনোসন্নিবেশ করতে পারছেন না কেন? এই অতি সাধারণ ক্রিয়াতেও তার সিদ্ধি লাভ হচ্ছে না কেন? কালীকিঙ্কর ওরফে ঠাকুরমশাই মাথা আঁকড়ে বসে থাকেন। সবকিছু অতি সাবধানে, অতি সুচারুরূপে, অতি যত্ন সহকারে সুসম্পন্ন করা সত্ত্বেও তার অভীষ্ট সিদ্ধ হচ্ছে না কেন? এত বাধা আসছে কোথায়? প্রতিবার পঞ্চমুণ্ডীর আসনে বসা সত্ত্বেও তাঁর কানে ওই বালিকার অন্তিম আর্তনাদ ভেসে আসে কেন? তার সব সাধনা, সব সিদ্ধি, সব ইষ্ট নষ্ট হয়ে যায়। তার মনের কোণে কোনো যেন আশঙ্কার কালো মেঘে ঘনিয়ে ওঠে। আসনে স্থির হয়ে বসেন কালীকিঙ্কর ঠাকুর। গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। তাকে এই সাধনায় সিদ্ধি লাভ করতেই হবে, যে করেই হোক। তোমরা শুনছো স্কেটেলসের বিশেষ নিবেদন অভিক সরকারের লেখা গৌরী দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটা এতদূর পর্যন্ত শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু গল্পের ভিডিওটাকে একটা লাইক করো, আর পাশে থাকা হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দাও। এখনো পর্যন্ত যদি আমার চ্যানেল স্কেটেলসকে তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাচ্ছ। এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প স্কেটেলসে এলে সবার আগে তুমি জানতে পারো। নূপুরকে ডাক্তার দেখানো হয়েছে। কড়া সিডেটিভের প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে সে। একটা ঘরে থম মেরে বসে আছে রাধিকা, তার হাত পায়ে আর পিঠে ড্রেসিং করা। রাধিকার কোলের কাছে গুটিসুটি হয়ে শুয়ে আছে নিখিল। অর্জুনের বাবাকে অন্য একটা ঘরে রাখা হয়েছে। অর্জুনের মা রয়েছেন তার স্বামীর কাছে। সারা বাড়িতে একটা থমথমে ভাব। অর্জুন ধরা গলায় কৃষ্ণানন্দকে জিজ্ঞেস করল,
এসব কি হচ্ছে মিস্টার মৈত্র? রাধিকার চিৎকার শুনে দৌড়ে গিয়েছিল অর্জুন। চিৎকারটা আসছিল রান্নাঘর থেকে। অর্জুন গিয়ে দেখে নূপুর রাধিকাকে চেপে ধরেছে গ্যাসের স্টোভের ওপর। রাধিকা চাইছে তাকে ঠেলে ফেলে দিতে, কিন্তু পারছে না। কোথা থেকে যেন অমানসিক শক্তি এসে ভর করেছে ওই একরত্তি মেয়েটার উপর। এদিকে রাধিকার শাড়ির আঁচলে আগুন ধরে গেছে, তারস্বরে চিৎকার করছে সে। আর নূপুর সেই আর্তনাদ শুনে সম্পূর্ণ অচেনা গলায় খিলখিল করে হাসছে আর বলছে, Tapai ko সময় সখিও বুড়ি। কৃষ্ণানন্দের ওপরে উঠে আসতে একটু সময় লাগলো। তিনি এসে দেখলেন অর্জুন একটা বেত দিয়ে নির্মমভাবে মারছে নূপুরকে। নূপুরকে দেখে মনে হচ্ছে সেই প্রহার যেন তার গায়েই লাগছে না। এক জায়গায় দাঁড়িয়ে উন্মাদের মতো হি হি করে হাসছে সে। আর সেই ভয়াবহ দৃশ্য দেখে রাধিকা নিখিলকে জড়িয়ে কাঁদছে। মৈত্রমশাই এসে বেতের লাঠিটা কেড়ে নিলেন। তারপর কড়া গলায় ধমকালেন অর্জুনকে। কি করছেন কি? মেরে ফেলবেন নাকি মেয়েটাকে? এতক্ষণের পরিশ্রমে নূপুর বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল। সে ধূপ করে পড়ে গেল মেঝের ওপর। মৈত্রমশাই পরম মমতায় তাকে তুলে বিড়বিড় করে কি একটা মন্ত্র বলতে বলতে তাকে তার ঘরে শুইয়ে দিয়ে এলেন। সেদিন রাতে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল জং বাহাদুরের। প্রথমে সে বুঝতে পারল না তার কারণটা কি। বুকের ওপর যেন একটা পাহাড় বসে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ওঠার চেষ্টা করতেই জং বাহাদুর বুঝল যে সে একটুও নড়তে পারছে না। এমনকি ডান দিকে ঘুরে যে জলের বোতলটা নেবে সেটাও পারছে না সে। বুকের ওপর চাপটা ক্রমশ বাড়ছে। কপালে ঘাম জমছে জং বাহাদুরের। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমশ। মনে হচ্ছে ফুসফুসটা যেন গলা দিয়ে বেরিয়ে আসবে এবার। হাঁসফাঁস করতে করতেই জং বাহাদুর বুঝল তার বুকের ওপর চেপে থাকা পাহাড়টা নড়ছে। তারপর সেটা অল্প ঝুঁকে এলো জং বাহাদুরের ওপর। আর চেনা গলায় একটা আওয়াজ এলো, বেরোই দুকাইছ। মিসি বাবা বসে আছে তার বুকের ওপর। তাকে জিজ্ঞেস করছে, খুব কষ্ট হচ্ছে? আতঙ্কিত হওয়ার সময় পেল না জং বাহাদুর। শুধু অল্প খোলা জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে আসা চাঁদের আলোয় ঝলসে উঠল মাংস কাটা ছুরিটা। পরদিন সকাল থেকে জং বাহাদুরকে আর খুঁজে পাওয়া গেল না। সকালে রাধিকার ঘরে ঢুকে চমকে উঠল অর্জুন। রাধিকার মুখ দেখে মনে হচ্ছে যেন এক রাতেই অনেক বয়সে বেড়ে গেছে তার। চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি। এই মুহূর্তে সে বসে আছে নিখিলের মাথার কাছে। সারা রাত কেঁদেছে ছেলেটা, ঘুমিয়েছে ভোর রাতের দিকে। এই মুহূর্তে রাধিকার মাথার ভেতর সবকিছু শূন্য হয়ে আছে। নিখিল ঘুমিয়ে যাওয়ার পর একবার নূপুরকে দেখতে এসেছিল রাধিকা। নূপুর তখন অঘরে ঘুমিয়ে আছে, আর তার ডান হাতে আলগোছে ধরা আছে রান্নাঘরের মাংস কাটার ছুরিটা, আর তার গায়ে শুকিয়ে যাওয়া রক্ত। মাথা ঘুরে গিয়েছিল রাধিকার। কোনো মতে দরজা ধরে নিজেকে সামলেছিল সে। কি করেছে মেয়েটা? ছুরিতে রক্ত কেন? একটু পরে নিজেকে সামলালো রাধিকা। আলগোছে ছুরিটা তুলে নিল নূপুরের হাত থেকে। তারপর দৌড়ে ফিরে গেল নিজের ঘরে। ওয়ার্ড্রোবের একদম ভেতরে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখলো ছুরিটা। কিছু তো একটা ঘটিয়েছে মেয়েটা, সাংঘাতিক কিছু একটা করেছে। ভাবতেই রাধিকা আবার অসুস্থ বোধ করতে লাগলো। বাথরুমে গিয়ে ঘাড়ে মুখে চোখে জল দিয়ে এলো কিছুটা। তারপর কি ভেবে আবার নূপুরের ঘরে গেল। মেয়েটা কোথায় কি করে এসেছে জানা দরকার। ছুরিতে যখন রক্ত লেগে আছে, নিশ্চয়ই রক্তের ফোঁটাও পড়ে থাকবে কোথাও না কোথাও। কিন্তু নূপুরের ঘরে ঢুকে আঁতিপাতি করে খোঁজেও কোনো রক্তের দাগ দেখতে পেল না রাধিকা। ভুরুটা কুঁচকে গেল তার। এমন তো হওয়ার কথা নয়। খুব খুঁটিয়ে খুঁটিয়ে মেঝেটা পরীক্ষা করে দেখল রাধিকা। কই না তো, কোথাও এক বিন্দু রক্তের ছাপ নেই। মেঝে, চৌখাট, ব্যালকনি, সিঁড়ি এক এক করে সব পরীক্ষা করল সে। না, কোথাও কোনো রক্তের চিহ্ন মাত্র নেই। আবার নূপুরের ঘরে ফিরে এলো রাধিকা।
এবারে চাদরটা পরীক্ষা করলো সে, আর তখনই একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল তার। চাদরের এক প্রান্তে এক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, কিন্তু প্রায় মিলিয়ে এসেছে সেটা। ওই জায়গাটা ভালো করে দেখল রাধিকা, বুঝতে পারল যে ওখানে অনেকটা জায়গা জুড়ে রক্ত লেগেছিল, কিন্তু কোনো অলৌকিক উপায়ে সেই দাগ মুছে এসেছে প্রায়। শুধু এক ফোঁটা রক্ত লেগে আছে, আর তার স্তম্ভিত চোখের সামনে সেই দাগটাও ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন ওখানে কিছুই ছিল না। অর্থাৎ যেখানে যেখানে রক্তের ফোঁটা পড়েছিল সেই দাগও এইভাবেই মিলিয়ে গেছে। তাই কোথাও কোনো চিহ্ন পায়নি রাধিকা। চুপচাপ উঠে পড়ল সে, নিজের ঘরে এসে ওয়ার্ড্রোব খুলল, বার করে আনলো ছুরিটা। নিদাক নিষ্কলঙ্ক ছুরি। কে বলবে একটু আগে এই ছুরিটা সারা গায়ে রক্ত লেগেছিল। অর্জুনকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল রাধিকা। এসব কি হচ্ছে অর্জুন? কেন হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে? আমি এবার পাগল হয়ে যাব। আমাদের সঙ্গে কি হচ্ছে এসব? অর্জুন রাধিকার মাথাটা নিজের বুকে চেপে ধরল। তাকে এখন বিভ্রান্ত হলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। একটু পরে রাধিকার কান্নার বেগ কমলে সে বলল, রাতে কি হয়েছে জানো? অর্জুন বলল, কেন, কি হয়েছে? ফোঁপাতে ফোঁপাতে সব কথা খুলে বলল রাধিকা। শুনতে শুনতে স্তম্ভিত হয়ে গেল অর্জুন। তাগদা থানার ইন্সপেক্টর অনিল গুরুং কাজের লোক। জং বাহাদুরের উধাও হওয়ার রহস্য সমাধানের ভার তাঁর উপরেই পড়েছে। সকাল সকালই পুলিশ এনে একপ্রস্থ রুটিন এনকোয়ারি শুরু হয়ে গেছে। এবার গুরুং সাহেব নিজে এসেছেন সরেজমিনে তদন্ত করতে। নূপুরকে দেখবার জন্য ডাক্তারবাবু এসেছেন। তিনি নূপুরকে চেক করতে করতে মাথা নাড়লেন। কাল যা বলেছি আজও তাই বলছি মিস্টার সেনগুপ্ত, আমি কিন্তু অসুস্থতার কোনো লক্ষণ খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় কোনো মেন্টাল ট্রমা থেকে ও এরকম করছে। আমার সাজেশন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা বা মুম্বাইতে নিয়ে গিয়ে কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। ডাক্তারবাবু চলে গেলে রাধিকা এসে ঢুকল ঘরে। অর্জুন তাকে বলল, এসো রাধিকা, পাশে বসো। আমার মৈত্রমশাইকে অনেক কথা বলার আছে। মৈত্রমশাই রাধিকাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। অমন ঝকঝকে সুন্দরী আধুনিকা মেয়েটিকে তিনি এমন বিধ্বস্ত বিশ্বস্ত অবস্থায় দেখবেন, এ তার দূরতম কল্পনাতেও ছিল না। রাধিকা ঝরঝর করে কেঁদে ফেলল, বলল, আজ অব্দি আমি সজ্ঞানে কারোর কোনো ক্ষতি করিনি মৈত্রমশাই, কারো খারাপ চাইনি। আমাদের সন্তানের সঙ্গে এমন কেন হচ্ছে বলতে পারেন? উতলা হবেন না মা, জানি আপনারা এক মহা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন। মা যদি কৃপা করেন তাহলে এই মহাবিপদ থেকে উদ্ধারের পথ তিনিই বলে দেবেন। একটু সামলে রাধিকা ভোর রাতের পুরো ঘটনাটা বলল। শুনে খানিকক্ষণ ভুরু কুঁচকে বসে রইলেন মৈত্রমশাই। তারপর রাধিকাকে প্রশ্ন করলেন, আচ্ছা মা, একটা কথা বলুন তো আমাকে, আজ ভোর রাতের ঘটনা ছাড়া গত কয়েকদিনের মধ্যে এমন কিছু আপনার সঙ্গে ঘটেছে আপনি যুক্তিতে যার ব্যাখ্যা খুঁজে পাননি? যুক্তিতে ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না বলতে? মানে এমন কিছু ঘটনা যা ঘটা আপাত দৃষ্টিতে অসম্ভব, অবিশ্বাস্য, অথচ তাই ঘটেছে আপনার সঙ্গে। এমন কিছু যার কোনো কার্যকারণ সম্পর্ক নেই, এমন কিছু। রাধিকা একটু ভাবল, খানিক পরে বলল, হ্যাঁ ঘটেছিল। যেদিন আপনারা ট্রেন ধরলেন সেদিন আমি কালীঘাটে নূপুর আর নিখিলকে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। ফেরত আসার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে। সোজা হয়ে বসলেন মৈত্রমশাই। কি ঘটনা? রাধিকা থেমে থেমে পুরো ঘটনাটা বলল। শুনতে শুনতে মৈত্রমশাইয়ের চোখ মুখের ভাষা পাল্টে যাচ্ছিল। রাধিকার কথা শেষ হতে সাগ্রহে জিজ্ঞেস করলেন, যে বৃদ্ধার কথা বললেন তাকে দেখতে কেমন? একদম শুকনো কঙ্কালসার চেহারা, গাল দুটো বসে গেছে, চোখ একেবারে কোটরে ঢুকে গেছে। হাত দেখলে মনে হয় যেন হাড়ের ওপরে চামড়া জড়ানো। গায়ে একটা শতচ্ছিন্ন শাড়ি আর খালি পা, এইটুকুই মনে আছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ দুহাত জড়ো করে কপালে ঠেকালেন, বললেন, জয় মা, জয় মা চামুন্ডা। মা রাধিকা,
জানি না আপনি কত পুণ্য সঞ্চয় করেছেন যে মা স্বয়ং আপনাকে দেখা দিয়েছেন, আপনার সন্তানের হাতে জল খেয়েছেন। মাগো, আর ভয় নেই। যে জলে আপনার মেয়ে জগন্মাতার তৃষ্ণা নিবারণ করেছে, মা নিজে এসে সেই জলে এই রক্তের দাগ মুছে দিয়েছেন, যাতে নূপুরের কোনো বিপদ না হয়। জয় জগদীশ্বরী, জয় মহামায়া। ওই ছুরিটি আমাকে এনে দিন মা, ওতে স্বয়ং জগৎ তারিণীর হাতের ছোঁয়া আছে, ওটি আমার লাগবে। বলতে বলতেই ইন্সপেক্টর গুরুং ঘরে ঢুকে চেয়ারে বসলেন। বেচার মুখে বললেন, কি ঝামেলার কেস বলুন তো? লোকটা কি করে উদা হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এমনিতে জং বাহাদুরকে গ্রামের বাইরে যেতে আজ অব্দি কেউ দেখেনি। হঠাৎ করে কাউকে না বলে চলে যাবে সেটাও সম্ভব না। তাছাড়া কাপড়, জামা, জুতো, টাকা পয়সা সবই রেখে গেছে। ঘরে ধস্তাধস্তিরও কোনো চিহ্ন নেই, রক্তপাতেরও দাগ নেই। খুন বা অপহরণ বলেও মনে হচ্ছে না। কি যে হতে পারে কিছুই মাথায় আসছে না। রক্তপাতের কথা শুনে একবার ঠোক গিলল অর্জুন। গুরুং বললেন, আচ্ছা, ডাক্তারবাবুকে দেখলাম বেরোতে, কি বললেন উনি? শুনেছি আপনার মেয়ে নাকি অসুস্থ, তা সে কেমন আছে এখন? অর্জুন বলল, ওই সামান্য নার্ভাস ব্রেকডাউন মতো। ডাক্তারবাবু বলেছেন ওকে কোনো বড় স্পেশালিস্ট দেখাতে। আমরা খুব শিগগিরই ওকে কলকাতায় নিয়ে যাব। ইন্সপেক্টর গুরুংকে দেখে মনে হলো কথাটা শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। এমনিতেও কাল থেকে একটা ঝামেলায় বিচ্ছিরিভাবে ফেসে আছে, তার উপর আবার এই একের পর এক আমার উপর দিয়ে যা যাচ্ছে না। কি হয়েছে? আর বলবেন না, কাল থেকে এক মহিলাকে নিয়ে খুব চাপে আছি। বাড়ি নেপালের কোন একটা গ্রামে। কাল থেকে সে এখানে এসে হাজির হয়েছে। তার মেয়ে আর হাজব্যান্ড এখানে নাকি কোথাও এসেছে, আর তারপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটার বয়স হলো 8 বছর, আর নাম হলো গৌরী। মহিলা আবার প্রেগনেন্ট, কিছুদিন পরে ডেলিভারি হবে। আর এই অবস্থায় ওই মহিলা শিলিগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং সব জায়গায় চষে বেড়াচ্ছেন মেয়ে আর স্বামীর খোঁজে। কাল থানা এসে সে কি হুচ্চুতি, যে করেই হোক আমরা যেন ওর মেয়ে আর স্বামীকে খুঁজে দিই। মৈত্রমশাই প্রায় লাফিয়ে উঠলেন। এখনই আমাকে ওই মহিলার সঙ্গে দেখা করান ইন্সপেক্টর সাহেব, এই মুহূর্তে। অর্জুন আর ইন্সপেক্টর গুরুং দুজনেই অবাক হয়ে গেলেন। গুরুং বললেন, এ কি মশাই, আপনি আবার এমন খেপে গেলেন কেন? সব পরে বলবো আপনাকে, আপাতত আমাকে ওই মহিলার কাছে নিয়ে চলুন সাহেব। মায়ের কৃপায় এবার একটা রাস্তা বোধহয় পাওয়া গেছে। ডুয়ার্সের জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত মন্দির। সেখানে আজ আলো জ্বলেছে বহুদিন বাদে। লোক লাগিয়ে মন্দিরটি পরিষ্কার করা হয়েছে। মন্দিরের মধ্যে একদিকে দেবী চামুণ্ডার পূর্বাশ্ব মূর্তি, তাঁর সামনে হোম এবং অন্যান্য পূজোপকরণ। একটি যজ্ঞের বেদী প্রস্তুত করা হয়েছে। তাকে ঘিরে বসে আছেন 4 জন: মৈত্রমশাই, অর্জুন, নিখিল আর নূপুর। নূপুরকে নিয়ে আসা সহজ হয়নি। তাকে কড়া ঘুমের ওষুধ দিয়ে তবেই গাড়িতে তোলা হয়েছে। সারাটা রাস্তা নূপুরের মাথা নিজের কোলে নিয়ে বসেছিলেন মৈত্রমশাই। ক্রমাগত মন্ত্র জপ করে গেছেন। এখন এই মন্দিরে বসেও সে ঘুমে ঢলছে। অর্জুন চারিদিক দেখে প্রশ্ন করল, এটা কিসের মন্দির মৈত্রমশাই? এই মন্দির চামুণ্ডা মন্দির অর্জুন বাবু। এ বহু প্রাচীন মাতৃ মন্দির। কালা পাহাড়ের আক্রমণের সময় এই মন্দির পরিত্যক্ত হয়। কালের করাল গ্রাসে এই মন্দিরকে লোকে ভুলে গেছে বটে, তবে এই চামুণ্ডা মূর্তি ভারী জাগ্রত। আজ মায়ের আশীর্বাদ নিয়ে এক মায়ের চোখের জল মোছাবো, আর আমার ছোট মায়ের হত্যার প্রতিশোধ নেব। ছোট মায়ের হত্যার প্রতিশোধ? কার কথা বলছেন মৈত্রমশাই? স্তব্ধ হয়ে বসে থাকেন মহাতন্ত্রবেত্তা কৃষ্ণানন্দ আগমবাগীশ। তাঁর চোখে জল। তিনি ধীরে ধীরে বলেন, আপনি তো জানেন আমি বহুদিন নেপাল রাজ কলেজে অধ্যাপনা করেছি। তখন প্রায়শই পশুপতিনাথ মন্দিরে যেতাম পূজার্চনার জন্য। সেখানেই একটি 6 বছরের মেয়ের সঙ্গে আমার একবার আলাপ হয়। ওর বাবা মা মন্দিরে এসেছিল পুজো দিতে। মেয়েটি ভারী মিষ্টি, অতি সুলক্ষণা।
আমার সঙ্গে তার দিব্যি ভাব হয়ে গেছিল। যে কদিন তারা কাঠমান্ডুতে ছিল, পশুপতিনাথ মন্দির চত্বরে প্রায় রোজই দেখা হতো। গত বছরেও আমি কাঠমান্ডু গেছিলাম শুধু মেয়েটির সঙ্গে দেখা করতে। মেয়েটি আমাকে বাঙালি দাদু বলে ডাকত। গত কয়েকদিন ধরেই মেয়েটিকে বারবার স্বপ্নে দেখছিলাম। মন বলছিল কিছু একটা অঘটন ঘটেছে। ওরা কাঠমান্ডুর বাইরে একটা গ্রামে থাকে। সেখানে টেলিফোন মোবাইল কিচ্ছু নেই, ফোনে যোগাযোগ করবার উপায়ও নেই। যেদিন আপনাকে আমি হোটেলে একলা ছেড়ে চলে যাই, তার আগের দিন রাতে আমি আপনার সঙ্গে ওই মেয়েটিরও কোষ্ঠী গণনা করেছিলাম, আর বুঝতে পারি যে তার সমূহ বিপদ। সেদিন আমি গেছিলাম আমার এক প্রাক্তন সহকর্মীকে ফোন করতে, যার বাড়ি ওই মেয়েটির গ্রামের কাছাকাছি। তাকে অনুরোধ করেছিলাম সে যেন একবার ওদের বাড়িতে গিয়ে দেখে আসে মেয়েটি কেমন আছে। সারাদিন সারা রাত আমি ফোনের কাছে ঠায় বসেছিলাম। অবশেষে মাঝরাতে আমার সেই সহকর্মী আমাকে জানায় তাদের বাড়ি ফাঁকা, কেউ নেই। সেই থেকে মেয়েটির জন্য ভারী উদ্বিগ্ন হয়েছিলাম। আজ বুঝলাম কেন আমার মন বারবার মেয়েটির অমঙ্গল আশঙ্কা করছিল। আপনার সামনে যে মেয়েটিকে বলি দেওয়া হয়েছিল, ওই সেই মেয়ে গৌরী, আমার অসমবয়সী বন্ধু। সেই মেয়েটির আত্মাই কি? হ্যাঁ অর্জুন বাবু, গৌরীর প্রেতাত্মাই আজ আপনার মেয়ের শরীর অধিগ্রহণ করেছে। দেবী বজ্রচর্চিকার উদ্দেশ্যে নিবেদিত নরবলির কুৎসিত উপসর্গ আজ অভিশপ্ত পিশাচিনীর রূপ ধরে আপনার জীবন ছারখার করতে উদ্যত। দুদিন আগে অবধি সেই প্রেতাত্মার কবল থেকে আপনাদের উদ্ধার করার কোনো উপায় আমার জানা ছিল না, তবে মায়ের কৃপায় সেদিন একটি উপায় আমার করায়ত্ত হয়েছে। আজ অমাবস্যা। আমি জানি কালীকিঙ্কর এখনো চূড়ান্ত সাফল্য লাভ করেনি। আজ সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেই, নইলে তার সমস্ত সাধনা, সমস্ত উদ্যোগ বিফলে যাবে। আর আজ আমি এই অতি প্রাচীন চামুণ্ডা মন্দিরে বসে আমার সমস্ত পুণ্য ফল সম্বল করে উপায় সাধনে প্রবৃত্ত হব। কালীকিঙ্করের সাধনা ব্যর্থ হবে, হবে, হবেই। কিন্তু আপনি যে বললেন কালীকিঙ্কর ঠাকুর বজ্রচর্চিকার সাধনা করছেন, কিন্তু ইনি তো বৌদ্ধ দেবী বজ্রচর্চিকা আর হিন্দু দেবী চামুণ্ডা এক এবং অভিন্ন সাহেব। আজ আমি মা চামুণ্ডার কাছে আহুতি দেব, গৌরীর আত্মাকে নূপুরের শরীর থেকে মুক্তি দেব, আর তাতেই কালীকিঙ্করের সমস্ত উদ্যোগ ব্যর্থ হবে। কিন্তু মৈত্রমশাই, আপনি কি করে জানলেন যে কালীকিঙ্কর ঠাকুর এখনো তার সাধনায় সফল হয়নি? প্রায় ঘুমন্ত নূপুরের দিকে ইঙ্গিত করলেন কৃষ্ণানন্দ। কারণ গৌরীর আত্মা এখনো সম্পূর্ণ পিশাচে পরিণত হয়নি। সে সবার ক্ষতি করতে চেয়েছে, হয়তো একজনের প্রাণও নিয়েছে। একজন ছাড়া, নিখিল। সেই পিশাচিনী কিছুতেই নিজের ভাইয়ের ক্ষতি করতে পারেনি, আর আজকে নিখিলই হবে আমার সর্বোত্তম অস্ত্র। নিখিল? আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই, নিখিলই কেন? এটা আমাকেও ভাবাচ্ছিল। গৌরীর আত্মা সবাইকে মারতে চাইছে, সবার ক্ষতি চাইছে, কিন্তু নিখিলের ওপর তার আক্রোশ নেই কেন? সেদিন গৌরীর মায়ের সঙ্গে কথা বলেই সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। গৌরীর মা গর্ভবতী, আসন্ন প্রসবা। গৌরী জানতো ওর একটা ভাই আসছে। সেই না দেখা, না পরিচিত হওয়া ভাইয়ের প্রতি এক আশ্চর্য মমতা, অদ্ভুত ভালোবাসা জন্মেছিল মেয়েটির। সেই ভালোবাসা কোনো কারণেই, কোনো তন্ত্র সাধনাতেই, কোনো অপশক্তিতেই নষ্ট হয়নি। তাই গৌরীর আত্মা সবার ক্ষতি চাইলেও নিখিলের কোনো ক্ষতি চাইতে পারেনি। আর আজ গৌরীর সেই নিজের অদেখা ভাইয়ের প্রতি ভালোবাসাই আপনাকে রক্ষা করবে সাহেব। জেনে রাখুন সাহেব, তন্ত্রমন্ত্র অপশক্তি সব পারে, শুধু ভালোবাসাকে নষ্ট করতে পারে না। কারণ ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। কালীকিঙ্কর সাধনায় বসেছে সেই একই শ্মশানে, সেই একই বেদী। সামনে দেবী বজ্রচর্চিকার মূর্তি, সেই একই মূর্তি, কিন্তু বারবার
বাধা আছে কেন? মন উৎকণ্ঠিত আর বিক্ষিপ্ত বা হয়ে আছে কেন? মনকে একাগ্রচিত্ত করে বজ্রাসনে বসে হুঙ্কার দিলেন মহাঘরী তন্ত্রসিদ্ধ কালীকিঙ্কর শাস্ত্রী। আজ তাকে বিজয়ী হতেই হবে। ওম বজ্রচর্চিকায় রোম, ওম বজ্রচর্চিকায় রোম, ওম বজ্রচর্চিকায় রোম। চামুণ্ডাট্টহাসং বিকটিতদশনং ভীমবক্রাং ত্রিনেত্রং নীলম ভোজ প্রভাভং প্রমোদিত পূষং নারমণ্ডলিমালম। পুজো যত এগোতে লাগলো ততই চঞ্চল হয়ে উঠতে লাগলো নূপুর। চুল খুলে গেছে তার, চোখে রক্তের আভা। ধীরে ধীরে অল্প অল্প দুলতে লাগলো সে। অর্জুন লক্ষ্য করল ধীরে ধীরে তার মুখের আর হাত পায়ের গড়ন বদলে যাচ্ছে। গাল দুটো চুপসে গেল, চোখ ঢুকে গেল অক্ষি কোটরের মধ্যে, হাত পায়ের মাংস শুকিয়ে গেল। মনে হচ্ছে শুধু কয়েকটা হাড়ের ওপর চামড়ার আস্তরণ জড়িয়ে আছে। অর্জুন ভয় পেয়ে নূপুরকে ধরতে গেল। নূপুর এক ঝটকায় সরিয়ে দিল বাবার হাত। তার চুলগুলো তখন উড়তে শুরু করেছে অশনি সংকেতের মতো। এক দৃষ্টে সে চেয়ে আছে কৃষ্ণানন্দের দিকে। রগের শিরা ফুলে উঠেছে তার। সেই অচেনা গলায় ঘর ঘরে স্বরে নেপালি ভাষায় বলে উঠল সে, বন্ধ করো, বন্ধ করো শয়তান, বন্ধ করো এসব। কৃষ্ণানন্দ সেসবে কান দিলেন না। তিনি তখন হোমের আগুন প্রজ্বলিত করেছেন, গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ করে চলেছেন। চামুণ্ডাট্টহাসং বিকটিতদশনং ভীমবক্রাং ত্রিনেত্রং নীলম ভোজ প্রভাভং প্রমোদিত পূষং নারমণ্ডলিমালম খং শূলং কপালং নরশিখর খচিতং খেটকং ধারয়ন্তিং প্রেতারূঢ়ং প্রমত্যাং মধুমধুমোদিতং ভাবয়েচ্চ পূরূপম। ওং চামুণ্ডায় নমো নমঃ। নূপুর হঠাৎই লাফিয়ে উঠল ছিলে ছেনা ধনুকের মতো। তারপর দুহাত বাড়িয়ে ঝাঁপ দিল মৈত্রমশাইয়ের গলা লক্ষ্য করে। অর্জুন সতর্কই ছিল। নূপুরের হাত মৈত্রমশাইয়ের গলা অবধি পৌঁছবার আগেই সে ধরে ফেলল নূপুরকে। তার দুই বাহুর মধ্যে ছটফট করে উঠল একরত্তি মেয়েটা। তাকে ধরে রাখতে পারছে না অর্জুন। ওইটুকু মেয়ের শরীরে যেন অযুত হস্তির বল। নূপুরের চোখ টকটকে লাল হয়ে উঠেছে, বেরিয়ে এসেছে সদন্ত দুটি, আর সেই সঙ্গে তার মুখ থেকে অচেনা নেপালি স্বরে ছিটকে আসছে উচ্চকিত অভিশাপ আর দুর্বাক্যের স্রোত। কোনো মতে নূপুরকে আটকে রাখল অর্জুন। ততক্ষণে তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে নূপুর। অর্জুনের হাত, গলা, গাল থেকে রক্ত ঝরছে অঝোর ধারায়। নিখিল দিদির এই রূপ দেখে সিঁটিয়ে গেছে মন্দিরের এক কোণে। আর্তনাদ করে কাঁদছে সে। হোম সম্পন্ন করে নূপুরের দিকে চাইলেন কৃষ্ণানন্দ। যজ্ঞের ফোঁটা হাতে উঠে দাঁড়ালেন। তারপর নূপুরের কপালে সেই ফোঁটা পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি সাক্ষাৎ জগদীশ্বরী মহাগৌরী ব্রহ্মচৈতন্য স্বরূপা। অপশক্তির সাধ্য কি তোমার শুদ্ধ আত্মাকে কলঙ্কিত করে? মুক্ত হও মা, শুদ্ধ হও। যে মহাগৌরী স্বয়ং ভগবতীর অংশ, তার কি এই পিশাচজনী সাজে? কপালে ফোঁটা পড়াবার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল নূপুর। তারপর তার এক ধাক্কায় অর্জুন ছিটকে পড়ে গেল চামুণ্ডা মূর্তির পায়ের কাছে। যজ্ঞবেদীর কাছে পূজার উপকরণ হিসেবে সেই মাংস কাটার ছুরিটি রাখা ছিল। সেটা তুলে নিয়ে নূপুর অস্বাভাবিক স্বরে চেঁচিয়ে উঠল, আমাকে আমার শিকার খেতে দিবি না বুড়ো? হ্যাঁ, খেতে দিবি না? মর, তুই মর। অর্জুন অসহায় স্তম্ভিত চোখে দেখল উন্মাদিনী নূপুর মৈত্রমশাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে ছুরি হাতে। কৃষ্ণানন্দ কিন্তু অটল। তিনি চোখ বন্ধ করে কিসের যেন ধ্যান করছেন। ঠিক তখনই উঠে দাঁড়ালো নিখিল। না, তার দিদিকে এই কাজ কিছুতেই করতে দেবে না সে। বলে চিৎকার করে সে দৌড়ে গেল নূপুরের সামনে, আর সবেগে নেমে আসা ছুরিটা গেঁথে গেল নিখিলের বুকে। নিখিল! অর্জুন আর্তনাদ করে উঠল। কৃষ্ণানন্দ চোখ খুললেন না। তার মন্ত্র আরো উচ্চকিত হয়ে উঠল। অর্জুন ধর্মর করে উঠে দৌড়ে এলো নিখিলের কাছে। রক্তের ছিটে এসে লেগেছে নূপুরের মুখে, গায়ে।
খানিকক্ষণ স্থির দাঁড়িয়ে রইল সে। তার হাত থেকে খসে পড়ে গেল ছুরিটা। নূপুরকে দেখে মনে হলো যেন এক সুদীর্ঘ নিদ্রার ঘোর কেটে জেগে উঠেছে সে। একটু পর ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে নূপুর। তারপর তার কণ্ঠ থেকে অচেনা মেয়ের গলায় আর্তনাদ ভেসে আসে। তোর সঙ্গে এই জন্মে আর দেখা হলো না রে ভাইয়া, এই কষ্ট আমি ভুলবো না। তোর সঙ্গে কোনো না কোনো দিন আমার দেখা হবে, অন্য কোথাও, অন্য সংসারে। হলো না, আজও হলো না। ব্যর্থ হলেন কালীকিঙ্কর। তিল তিল করে সারা জীবন ধরে গড়ে তোলা সাধন বিভূতি আজ সব নষ্ট হয়ে গেল। ইহজীবনে এই সাধন আর সম্ভব হবে না। চোখ বন্ধ করলেন কালীকিঙ্কর। কোথা থেকে একটা হাসির শব্দ ভেসে আসছে না? হ্যাঁ, ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছেন তিনি। কে হাসি অমন করে? চোখ খুললেন কালীকিঙ্কর। কোথাও কোনো আলো নেই। নীরব নিশ্ছিদ্র অন্ধকার জমাট বেঁধে আছে নিরেট পাথরের মতো। ক্রমেই যেন যেই পাথরে অন্ধকারের বুক চিরে আবার ভেসে এলো সেই তীক্ষ্ণ ছুরির মতো ধারালো হাসি। এবার তার সঙ্গে মিশেছে আরো একটা শব্দ, হাড়ের শব্দ। সামনের অন্ধকার একটু নড়ে উঠল নাকি? চোখ বুজে ধ্যানস্থ হলেন কালীকিঙ্কর। দেবী বজ্রচর্চিকা জাগ্রত হয়েছেন। ব্যর্থ সাধকের জীবন পাশ ছিন্ন করতে এগিয়ে আসছেন তিনি। তবে তাই হোক। ওম বজ্রচর্চিকায় রোম, ওম বজ্রচর্চিকায় রোম, ওম বজ্রচর্চিকায় রোম। নিখিল সেরে উঠেছে। ছুরির আঘাত তেমন গভীর ছিল না। নূপুর আবার আগের মতো হয়ে গিয়েছে। অর্জুন সোফিয়াকে বলে দিয়েছে এই ডকুমেন্টারি সে করবে না। তার বদলে অন্য বিষয়ে বেছে নিয়েছে সে। ভারতের বিভিন্ন পরিত্যক্ত মন্দির এবং তাদের ইতিহাস। কৃষ্ণানন্দ আগমবাগীশকে ছাড়ার ইচ্ছে অর্জুনের ছিল না, কিন্তু তাকে যেতেই হবে। আবার কোথায় কোনো গৌরী তার বাঙালি দাদুর পথ ছেয়ে বসে আছে কে জানে। শেষ হলো স্কেটেলসের আজকের নিবেদন অভিক সরকারের লেখা গৌরী দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটা শেষ পর্যন্ত তোমরা যারা শুনলে, তোমরা কে কোথা থেকে আজকের গল্প শুনলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই গল্পের ভিডিওটাকে একটা লাইক করো। পাশে হাইপ অপশান যেটা রয়েছে সেখানে গিয়ে একটা হাইপ দাও। এক সপ্তাহের মধ্যে তোমরা ভিডিওটাকে যত বেশি হাইপ দেবে, ইউটিউবে ভিডিওটা তত বেশি আরও রেকমেন্ডেড হবে। তাই জন্যে হাইপ দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আর যদি আমার চ্যানেল স্কেটেলসকে এখনও পর্যন্ত তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে কিন্তু নোটিফিকেশান অন করে নিতে ভুলো না, যাতে স্কেটেলসে নতুন গল্প আমি আপলোড করলে সবার আগে তুমি জানতে পারো। আজকের গল্প পাঠে ছিল শুভ, গৌরী এবং রিসেপশনিস্টের চরিত্রে ছিল বর্ণালী, বীর বাহাদুর, কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং জন্মৈক উদাস লোকের ভূমিকায় ছিল কৌশিক, তান্ত্রিক কালীকিঙ্করের চরিত্রে ছিল ইন্দ্রনীল ভাদুরী, রাধিকার ভূমিকায় ছিল সুমনা, সোফিয়ার চরিত্রে ছিল সৃষ্টি, জং বাহাদুর এবং ডাক্তারের ভূমিকায় ছিল সৌরভ রায়, গৌরীর মা এবং নূপুরের চরিত্রে ছিল মহুয়া, অর্জুন এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে ছিলাম আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল ফিনিক্স অডিওভার্স, গল্পের পোস্টার ডিজাইনে ছিল মোনালিসা, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 10টায় তোমাদের জন্য আবার আমি নতুন গল্প নিয়ে ফিরব। ততদিনের জন্য যদি আরও আমার চ্যানেলের অন্যান্য অডিও স্টোরি তুমি শুনতে চাও,
তাহলে ভালো করে একবার লক্ষ্য করে দেখো, তোমার মোবাইলের স্ক্রিনে ডান দিক এবং বাম দিকে দুটো গল্পের ভিডিও এসেছে। এই দুটো ভিডিওর মধ্যে তোমার পছন্দ মতন যে কোনো একটা গল্পের ভিডিওতে ক্লিক করো আর শুনতে থাকো স্কেরি টেলস।